শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে, এত কামনা, এত সাধনা, কোথায় বেশে কি আছে শেষে পথে। হ্যালো, প্রকাশ দা। আরে সঞ্জিতা, এসো 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 এসো। বাহ, পরে এলাম। হ্যাঁ। নমস্কার, পথের ছবিতে আপনাদের স্বাগত আবার। আমরা গতদিনকে প্রকাশদার সাথে কথা বলতে বলতে একটা জায়গাতে এসে থেমেছিলাম। প্রকাশদার জীবন এতটাই কর্মময়, তার কাজের জীবন, যে কোনোভাবেই আমাদের মনে হয়নি যে আমরা একটা পর্বের মধ্যেই সেই পুরো গোটা গল্পটা ধরতে পারবো। তো আমরা ঠিক করেছিলাম যে ওই জন্য প্রকাশদার ক্ষেত্রে অন্তত পক্ষে আমরা আলাপচারিতাটা একটু অন্যরকম ভাবে রাখবো, খুব আনঅফিসিয়াল রাখবো। আর আমরা প্রকাশদার প্রিয় জায়গাতে গিয়েও কথা বলবো। প্রিয় জায়গা মানে কি, সেটা হচ্ছে প্রকাশদার নান্দিপট দলের রিহার্সাল রুম। সঙ্গে প্রকাশদার সঙ্গে প্রকাশদার প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ রিঙ্কদিও আছে। আমরা তো আমরা এখন নান্দিপটের রিহার্সাল রুমে আছি। প্রকাশদা, এই রিহার্সাল রুম নিয়ে আপনি একটু কিছু বলুন। এই নান্দিপটের রিহার্সাল রুম, এই পুরো ব্যাপারটা নিয়ে। নান্দিপট তো আমরা নান্দিকার থেকে চলে এলাম 88 সালে। তারপর সেটা তো বিকেসি কলেজে রিহার্সাল হতো। বিকেসি কলেজ না, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ নয়, ওটা বিকেসি না, ওটা কি ছিল, ভৈরব গাঙ্গুলি কলেজ, বেলগড়িয়া। ওই কলেজে রিহার্সাল হতো। তারপর আমরা কলকাতার দিকে চেষ্টা করতে করতে আমার বাড়ি থেকে যখন আজকে যাচ্ছে, তখন এই জায়গাটা, এটা একটা খুব পবিত্র স্থান। যে নান্দিপট আছে বলে না, আমাদের বাংলা থিয়েটারের একটা পবিত্র স্থান। এটা শুরু হয়েছিল গন্ধর্বর, এটা গন্ধর্বর ঘর। এই ঘরে মোহিত চট্টোপাধ্যায়, আমাদের শ্যামল ঘোষ, দেবকুমার ভট্টাচার্য, এদের রিহার্সাল যায় গন্ধর্ব। সেই জায়গাটা একটা আমার কাছে সত্যি পবিত্র জায়গা থিয়েটারে, মানে বাংলা থিয়েটারের শুরুর দিকের এটা জায়গা। এখানে নিপেন সাহা, রমন মহেশ্বরী, সবাই বিখ্যাত বিখ্যাত লোকেরা বসা ওঠা, এবং এখানে অনেক কাজ হয়েছে। সেই জায়গাটা তারাও কাজটা বন্ধ করেছে, তারা আর পাচ্ছে না। গন্ধর্ব ভেঙে নক্ষত্র হলো, তারপর গন্ধর্ব দেবকুমার ভট্টাচার্য চালাতে পারছে না, অসুবিধে হচ্ছে, রেগুলার বসছে না। তখন আমরা বললাম গন্ধর্বর দেবুদাকে, এবং জগন্নাথ দা ছিলেন, জগন্নাথ ওদের সেক্রেটারি, জগন্নাথকে বললাম আপনারা তো রোজ বসেন না, আমরা কি বুঝতে পারি? বলো ঠিক আছে, তোমরা সপ্তাহে 2 দিন বসো। আমরা সেই সপ্তাহে 2 দিন বলে এন্ট্রি নিলাম, এবং তখন এটা দেখা ভগ্নস্তূপ। এখানে সব ঘুম পোকা ধরে আছে, ইয়ে হয়েছে, খালি গুই গুই করছে, একটা 200 ওয়াটের বাল্ব জ্বলতো, আর কিচ্ছু নেই, মানে অন্ধকার, খুব, তাই বসে করতাম। এবার 2 দিনটা ওরা তো আসেই না, 2 দিনটা 3 দিন হলো, 4 দিন হলো, হতে হতে সপ্তাহে রোজই হলো। এবং তখন জগন্নাথ দাকে বললাম, জগন্নাথ দা কি করবো, আমরা কি ইয়ে করবো, আপনারা তো বসছেন না। তখন বলছে যে তোমরা বসবে, বসো। তখন জগন্নাথ বলুন তাহলে আপনি আমাদের সঙ্গে আসুন, আমাদের নান্দিপটেই আসুন। যে কজন গন্ধর্ব করতে চায়, এখনো থিয়েটার করতে চায়, তারা আসুন নান্দিপটে। বলে সেই সময় গন্ধর্বের কয়েকজন নান্দিপটে যুক্ত হলেন, এবং জগন্নাথ দা নিজে যুক্ত হলেন, এবং এই ঘরটা জগন্নাথ দার নামে, এটা এখনো জগন্নাথ দার নামে ঘরটা। হ্যাঁ, সেই জগন্নাথ দা এলেন এবং দলের প্রেসিডেন্ট হলেন, এবং আমরা কাজ শুরু করলাম। জগন্নাথ দা আমাদের সঙ্গে অভিনয় করলেন, গন্ধর্বর বেশ কিছু লোক অভিনয় করলো, এবং আস্তে আস্তে তখন আমরা বললাম তাহলে এই ঘরটা যখন আমরা ব্যবহারই করছি, তাহলে একটু সারিয়ে নি না, বলে পুরো ভেঙে চুরে একদম নতুন করে সারিয়ে আমরা এটা পাকাপাকি ভাবে আস্তানা বললাম। সেটা কত সালে? আমরা 2000 সাল থেকে এখানে আছি। আচ্ছা,
2000 88 সাল থেকে 2000 সাল অব্দি মানে ওরকম ভাবে চলতে চলতে তারপরে কখনো সময় আমার স্ট্রিট, কোন সময় বেলগড়িয়া, কোন সময় এরকম। তার মানে আমাদেরও চান্স আছে, আমরাও যেমন এখন ঘুরে ঘুরে কেন নয়, আমাদেরও চান্স আছে যে আমরাও কোনোদিন একটা স্থায়ী ঠিকানা খুঁজে পাবো। একদম। তুমি কলকাতা থিয়েটারের ইতিহাসটা যদি দেখো তাহলে তুমি দেখবে অধিকাংশ দল আজকে যারা প্রতিষ্ঠিত, তুমি অন্য থিয়েটার বলো, নান্দিকার বলো, শায়ক বলো, তাদের প্রত্যেকেরই তাই, আজকে তারা প্রতিষ্ঠিত, তাদের নিজস্ব জায়গা আছে, আছে। কেন উষা গাঙ্গুলি তো আমার ঘরে ব্যবসা করতো, তাহলে আজ উষা গাঙ্গুলির একটা নিজস্ব ভবন হয়েছে। এখন মানে এই যে নিজস্ব স্পেস তৈরি হওয়া, বিভিন্ন জায়গায় প্রচুর স্পেস তৈরি হয়েছে, যে নিজেরা নিজেদের মতো করে একটা জায়গা তৈরি করে নিয়ে সেইখানে অভিনয় হচ্ছে, এরকম ইচ্ছে আপনার কোনোদিন হয়েছে করা? না, আমাদের সেরকম ইয়ে হয়নি। সত্যি কথা বলতে কি, আমরা নিজেদের স্পেস করার কথাটা ভেবে উঠতে পারিনি। কারণ আপনার ইচ্ছে হয়েছে কোনোদিনও যে আমার যদি একটা স্পেস হয় তাহলে? হ্যাঁ, সেরকম তো ইচ্ছে হয়েছিল, এবং সেটা কিন্তু এই কলকাতার মধ্যে না, কলকাতার মধ্যে না, একটু কলকাতা থেকে একটু আউটসাইডে গেলে সেখানে একটা বড় জায়গা করে করা যায়, করা যেত। কিন্তু আমরা যখন আস্তে আস্তে সেই জায়গাটা আসছি, তখন থিয়েটারের জায়গাটাও আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে, ছেলেপুলেরা কমে যাচ্ছে, তারা থিয়েটারের থেকে এখন তাদের জায়গা, কারণ পেটের তাগিদে তারা অন্য মিডিয়াতে কাজ করার জায়গা পাচ্ছে। এইটা করতে গেলে যে মানসিকতা এবং যে প্যাশন দরকার, সেটা আমাদের দলে বলতে নেই, যে আমার দলে সেরকম ভাবে কোনো ছেলেপুলে আমি পাইনি যে এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যাবে, নেই। কিন্তু এটা করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু হয়নি। এবং আমি কিন্তু এটাও বলছি, অনেকে স্পেস করছে, কিন্তু সেটাও কতটা সাকসেসফুলি হচ্ছে, এই জায়গাতেই আমি আসছিলাম আসলে, যে একটা স্পেস, থিয়েটারের স্পেস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার সাথে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে কোনো জায়গাতেই যেমন নাটক করা যায়, যেমন আমার যেমন রাস্তাতেও নাটক করেছি, ঘরেও নাটক করেছি, ছাদেও নাটক করেছি, সব জায়গাতেই নাটক করেছি। কিন্তু যখন আমি বলবো যে আমি একটা স্পেস দায়িত্ব নিয়ে তৈরি করছি, তো তখন তো সেইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কলকাতায় এখন প্রচুর স্পেস হয়েছে, যাদের স্পেস আছে তারা এখন বাড়িওয়ালা হয়ে গেছে, তারা এখন পরিষ্কার কথা বাড়িওয়ালা হয়েছে, তারা সেই স্পেসটাকে ভাড়া দিচ্ছে, ও থিয়েটার করছে অন্যেরা। আমি যদি স্পেস করি তাহলে সেটা তো আমার এক্সপেরিমেন্টের জন্য হবে। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা সুন্দর একটা স্পেস, এখানে যদি আমি কালো কাপড় দিয়ে ইয়ে করে দিই, এই দরজা এবং ওই দরজা খুলে দিলে এখানে দর্শক বসবে, এবং এখানে আর ওই পাশের ঘরটা একদম সুন্দর, এই পাশের ঘরটা মেকআপ রুম, মানে সুন্দর করে করা যায়। আমি বলছি সব ব্যবস্থা আছে, ব্যবস্থা হতে পারে, কিন্তু সে হবেটা কাদেরকে নিয়ে করা, সেই জায়গাটা থিয়েটারের একটু ভাববার। মানে আপনার আমি বলছি যে এই যখন আপনি এই কথাটা বললেন যে করবে কারা, আপনার কি মনে হয় যে এই 1988 থেকে আর এখন এই 2026 একজন দলের কর্ণধার হিসেবে সমস্যাগুলো কি খুব বেশি বদলে গেছে, নাকি প্রায় একই আছে? মানে দল চালাবার যে দলগত যে সমস্যা, দলগত প্রায় এক নেই, পাল্টেছে নিশ্চয়ই। কারণ আমাদের দেশের সামাজিক অর্থনৈতিক জায়গাটাই পাল্টে গেছে, দ্রুত পাল্টেছে। তার ফলে কি হচ্ছে, আমাদের চাহিদা, আমাদের লক্ষ্য সবটা গুলিয়ে গেছে, এবং তার দোষ নেই। কারণ আমরা 1988 সালে যখন নান্দিকার থেকে বেরিয়েছিলাম, সেই সময় থিয়েটারের যে পরিবেশ বা থিয়েটার করার যে মানসিকতা ছিল, সেটা এখন কিন্তু নেই। বাট বললেও আমি যদি আজকে আমি করতাম তাহলে আমি পারতাম না। কেন পারতাম না? কারণ আমি তখন একটা চাকরি করি, আমার সঙ্গে যারা নান্দিকার থেকে এসেছিল তারা অধিকাংশই চাকরিজীবী, না কেউ চাকরিজীবী, কেউ শিক্ষক, কেউ এই, মানে অন্তপক্ষে অর্থের টানটা তাদের অতটা নেই। কিন্তু আজকে দাঁড়িয়ে আমি একটা ছেলেকে যদি বলি তুমি এসো, তুমি কাজটা করো, তাকে কোন ভরসায় সে এই থিয়েটারটাই করবে? সেই থিয়েটারটা যদি যতক্ষণ না থিয়েটার ইটসেলফ একটা পেশাদার আসছে, আমি তার থেকে পেশাদারিত্বটা চাইতে পারি না। আমি পেশাদার তুমি হও বলবো, কিন্তু তার থেকে পেশাদারিত্ব চাইবো, কিন্তু তাকে আমি পেশাদার করবো না। এই জায়গাটায় মনে হয় একটু জটিলতা আছে, এবং সেটা আমাদের সমাজের, এবং এইখান থেকে দেখতে গেলে এইটা যে কোনো রাষ্ট্রেরই তাই। কিন্তু তখন সেটা করে কি, রাষ্ট্র সেখানে সাপোর্ট করে যাতে শিল্প চর্চাটা হয়, ভালো শিল্প চর্চা সেখানে হয়। সেই জায়গাটা তো আমাদের ক্ষয়িষ্ণু, সেই জায়গাটা তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমাদের মানে এটা যখন প্রথম এই স্যালারি গ্র্যান্ট বলো বা রেপার্টারি গ্রান্ট, মানে সরকারি সাহায্য যখন আসতো,
সেই জায়গাটা যে মানসিকতা, যে ভাবনা চিন্তা করে সেই তখনকার সরকার, তখনকার রাষ্ট্রপ্রধানরা ভেবেছিলেন যে এটাকে বাঁচানো দরকার, এবং এটার পিছনে বিরাট ভূমিকা ছিল কপিলা বাচ্চান। হ্যাঁ, তিনি এটা করেছিলেন এবং এই একটা 5 ইয়ার প্ল্যানে এটা ঢুকেছিল যে এই খাতে এত জায়গা হবে। কিন্তু এখন তো সরকারের কিছু এসে যায় না, এখন তো মানে কত আসছে কত যাচ্ছে। আমরা বেনিয়া টাইপের, আমরা এটাই ভাববো শিক্ষা করে কি হবে, সংস্কৃতি করে কি হবে, এতে কিছু হবে না। এই জায়গা যদি, এই মানসিকতা যদি পাল্টে গিয়ে থাকে তাহলে তো তার প্রতিফলন ঘটবেই, তাই ঘটছে। এইবার বলি, এই যে এসব ঘোরার পরও বলছি, এই যে 88 সালে বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে আসার পর আমরা তো একটা নাটক করলাম, বলেছিলাম কিনা জানি না, মঙ্গলসূত্র বলে একটা নাটক করেছিলাম, যে ওই বিমলের ডিরেকশনে। তখন একটা সঙ্গীত নাটক একাডেমি থেকে ইয়ং ডিরেক্টরসদের একটা দিচ্ছিল, 25,000 টাকা দিয়েছিল। সেই সময় 25,000 টাকাটা বেশ ভালো। তখন সুমন লাল একটা করলো, বিমল একটা করলো, আরেকটা কে একজন করেছিল, 3টে নাটক হয়েছিল। সেই টাকায় দিয়ে আমরা মঙ্গলসূত্র করলাম। মঙ্গলসূত্র করে কিন্তু নাটকটা খুব দিয়েছিল না। ওইটা দেখতে এলেন বিভাসদা, নাটকটা প্রকাশদা, মানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম। প্রকাশদা না কোনো কিছুই, মানে কোনো কিছু যদি পছন্দ না হয় সেটা ঠিক খুব নেগেটিভলি কোনো কিছুই দেখতে পারেন না, মানে দেখেন না আর কি। সমস্ত অন্ধকারের মধ্যে প্রকাশদা একটু আলো দেখতে পান, আর সেটাই বলেন। এক্ষুনি যেমন একটু আলোচনা হচ্ছিল ওখান থেকে তাড়িয়ে দেওয়া, তাড়িয়ে দেয়নি নেগেটিভ নয় তো, কারণ প্রত্যেকটার পিছনেই কিছু না কিছু ভূমিকা ছিল একটা, আমি এটা বিশ্বাস করি। তখন যে নাটকটা হলো মঙ্গলসূত্র, সেই নাটকটা দুর্বল ছিল, কিন্তু আমাদের চেষ্টা, নিষ্ঠা এবং তারা অভিনয় করেছিল, তাদের মান কিন্তু কোনো অংশে কম ছিল না। সেই নাটকটা একদিন গিরিশ মঞ্চে বিভাসদা দেখতে এলেন। বিভাসদা দেখতে এলেন, তখন নান্দিপট কে, তখন কারা অভিনয় করছে নান্দিপটে? নান্দিপটে অভিনয় করতো সোমনাথ মুখার্জি, যে নান্দি রঙ্গ তৈরি করতো, ও ছিল মেন। বিমল ছিল, সুমন ছিল, তারপর সেই সময় এই রিঙ্কু ছিল, নীলাভ ছিল। ও রিঙ্কুদি তখন এসে গেছে না, তুমি তো একসাথেই এসেছো বোধহয়। নীলাভ, এই তিনটা ছিল, এবং বেলগড়িয়ার বেশ কিছু ছিল, এবং দেবাশিস সেন বলে একদিন ছিল, খুব ভালো গান গাইছিল। বাল্মীকি ছিল, বাল্মীকি চট্টোপাধ্যায়, ওরা ছিল, খুব ভালো টিম ছিল। তো বিভাসদা দেখি নাটকটা দেখার পর শেষে বেরিয়ে বললেন কেমন হয়েছে, এবং আমাদের বললেন তোমরা তো খুব বেশ প্রতিশীল আছে, বেশ ভালো তোমাদের দলটা, এরকম একটা পচা নাটক করলে কেন, জাস্ট এই কথা। তখন আমি বললাম যে পাচ্ছি না নাটক, তাই একদম আমাকে তো দম করে একটা ক্যামেরায় বিভাসদা টানলেন, পড়াশোনা করবে না, দেখবে না, খাটবে না, নাটক পাচ্ছ না, বলে কালকে আমার বাড়িতে এসো, আমি একটা নাটক দেখবো। আচ্ছা, সঙ্গে সঙ্গে। এবং তারপরের দিন গেলাম, বিভাসদা আমার হাতে শ্বেত সন্ত্রাস নাটক, শ্বেত সন্ত্রাস নাটকটা তুলে দিলেন। তুলে দিয়ে বললেন করো। ওটা বিভাসদা কিন্তু ওনার দলে শুরু করেছিলেন কাজ, কিন্তু ওনার দলে উনি গুছিয়ে উঠতে পারছিলেন না, আমাদের দিলেন, বলে তোমাদের করো, এবং করো। আমরা করলাম, করে তো খুব ভালো লাগলো, কিন্তু করবে কে? আর দলে তো খুব 25টা টাকা দিন, দলের এই অবস্থা, মানে আজকে সবার পথ যা, তখন নান্দিপটের অবস্থা তাই, তার থেকেও বোঝায় খারাপ। হ্যাঁ, তা এই অবস্থায় আমরা তখন বললাম চা খাওয়া হতো সবার কাছে, পয়সা তুলে আমরা আজকেই আলোচনা করছিলাম যে আমরা রিহার্সাল করতে গিয়ে কিছু খাই না, বল মেয়েরা খেতে চায় না, রিঙ্কুদি যদি ছেড়ে দাও কিছু খাবো না, বাড়ি থেকে খেতে চায় না, কারণ খেতে চাইলে সঙ্গীতা বলে কর করে নে, হ্যাঁ, আমরা কোনো বলে কে করবে, এটাও একটা কারণ যে কে করবে, গিয়ে আবার চা কফি বানাতে হবে, একটু কিছু করতে হবে, আপনাকে ছেড়ে না। আমি বাইরের কথা বলছি, আমার বাড়িতে তো সবার মানে সবাই করে নেবে, সেটা সবারই এই দিন থাকে। বিভাসদা তো নাটকটা দিলেন, বললাম ভালো লাগলো, কিন্তু করবে কে? তখন বিভাসদা বললেন যে বলো তোমরা। তখন আমি বললাম যে আমরা শুরুও করেছি, কিন্তু এত মানে এইখানেই, মানে তখনই বুঝেছিলাম যে কোথায় আমরা আছি আর কোথায়
ট্রেনার আছে। তা আমরা যে কাস্টিং করলাম, যেভাবে করছিলাম, সেটা মানে একদম এসে বেয়াজদা সব ভেঙে ভেঙে ফেলে দিলেন একদম। তারপর বেয়াজদা বললেন যে আমি কিন্তু আমি বললাম যে বেয়াজদা করবে কি আপনি করুন, মানে আমি তোমাদের ওখানে নাটক করবো বলে বললেন। তারপর খুব ইচ্ছে আছে, সলমানে ইচ্ছে আছে, কারণ তারপর বললেন যে আমি কিন্তু খুব খরুচে ডিরেক্টর, আমি কিরকম খরচা করবে বলে ধরে রাখো 60,000। ও বাবা, তখন তো মানে 60,000 মানে এখন 6 লাখের উপর, 6 লাখ মানে তারও বেশি। তারপর চালিয়ে নিয়ে যেতে গেলে আরো 20-25,000 টাকা, 25 টাকা নিয়ে এখন দলে আলোচনা করলাম। দলে যখন এসে আমার বাড়িতে মিটিং হলো, হাওয়ায় তোলে কি হচ্ছে, বাজে চিন্তা, এগুলো করা যায় না। আমরা যেহেতু আমি নান্দিকারের স্কুলিংটা ছিল একটা বড় দলের স্কুলিং, আমি তো বললাম তাহলে আমি থিয়েটার করবো কেন, আমি তো থিয়েটার করার দরকার কি, যদি একটা ভালো জিনিস, একটা ভালো ডিরেক্টর, ন্যাশনাল লেভেলের একটা ডিরেক্টর পেলাম, একটা ভালো নাটক পেলাম, আর সেই নাটকটা করবো না, তাহলে কেন করবো থিয়েটার? এটা মানে দলে একদম পরিষ্কার একটা ডিবেট হলো একটা। তখন আপনি বলছেন, আপনি যেহেতু ওরা আমার থেকে বয়সেও ছোটো ছিল এবং আমার এক্সপিরিয়েন্সটাও মানে আমার দেন আর কি, এক্সপিরিয়েন্সটাও একটু বেশি ছিল। ওরা আপনি কী বলছেন তাহলে বলুন। আমি বললাম কিছুই না, যারা আমরা চাকরি বাকরি করি, যারা উপার্জন করি কিছু, তারা 5,000 টাকা করে দায়িত্ব নেব। বেশ 65-60,000 টাকার দায়িত্বটা 5,000 টাকায় চলে এলো। তখন 5,000 টাকা করে ভাবলাম, আর এই 5,000 টাকা আমরা কেউ বিজ্ঞাপন তুলে দিতে পারি, কেউ আমরা ডোনেশন জোগাড় করতে পারি, কেউ আমরা লোন দিতে পারি। লোন দিলে হবে, লোন শুধু হবে বলা যাবে না, কারণ আদৌ হবে কেন জানি না। এবং সত্যি কথা বলতে কি, সেই সময় প্রায় 14-15 জন ছিল একদম। কারণ আমি একার পক্ষে বা কাউর একার পক্ষে, তুমিও কথা বলছো, তোমাকে আমি বারবার বলবো, একার পক্ষে থিয়েটার না। এই মানসিকতা, সমমনস্ক মানুষ যদি কয়েকজন থাকে, বেশি না 4-5 জন হলেই হয়ে যায়, থাকে তাহলে করা যায়। তা আমরা পেলাম এবং আমরা কাজ শুরু করলাম। এবার কাজ শুরু করতে হচ্ছে কাজ এবং কে করবে, সেট করবে কে, খালিদ দেখাই এইসব মানে যা পেয়েছি জীবনে অ্যাফেক্ট, এগুলো খালিদার কাছে গেলাম, খালিদাকে সেট নিয়ে বলা হলো। খালিদা তখন চোখে এখন সবই দেখতে পাচ্ছেন না একদম, বললো আমি তো কিছু করতে পারবো না, যদি কেউ আমার সঙ্গে বসে, আমার সুমন আছে অনেক ভালো ছেলে, খালিদার সঙ্গে দীর্ঘ আলোচনা হলো। তারপর যাই হোক, খালিদা অন্যরকমভাবে ভেবেছিলেন, সেটা বাদ গেল। আলু করবিকে তাপসদা, মানে বিভাসদার সঙ্গে, তারা তো আমাদের জন্য আসছে না, বিভাস চক্রবর্তীর জন্য আসছে। তো বিভাসদার লাইট, এই তাপসদার লাইট করলেন, আর সেটটা বিভাসদার নিজে করে নিলেন, করে এবং কস্টিউম, পোশাক, মেকিংটাকে করবেন মনোদত্ত। এই যে মানুষগুলো না এরকম ছিল, যে তাপসদা কে, তাপসদা প্রথমেই বলে, শোনো আমি কিন্তু যাবো রিহার্সালে, আমার তেলের টাকাটা, গাড়ির টাকা না, তেলের টাকাটা তোমরা দিয়ে দেবে। আমি তখনই বলে, প্রতি রিহার্সালে আমি যাবো, 25 টাকা করে আমাকে দেবে। হ্যাঁ, যতগুলো দিন সেটা তেলের দাম 25 টাকা করে তাপসদা নিতেন। এবং আসতেন, আমরা খুব ভালো টিফিনটা ব্যবস্থা করতাম একাডেমি, ওনারা বিভাসদা, তাপসদা এরা খেতেন, আমরা শুনতাম। সেই তাপসদা রিয়ার্সি মেরে বলতেন, কি বিভাস এরা কি গ্রান্ড ফান্ড পেয়েছে নাকি? সত্যি বলছি, একটা নয়াপত্র কিছু পাইনি, কিন্তু আমাদের ওই ইচ্ছেটা, এই বলছি একটা ইচ্ছে থাকলে, মানে সেই যৌবনটা, সেই ইয়েটা থাকলে আর করা যায়, লড়ে যায়। এবং লড়লাম, লড়ে সেকশন পাস হলো, মানে যেদিনকে প্রথম কাগজে বিজ্ঞাপন দেব, সেদিন বিভাসদাদের মাধব মঞ্চিস কন্যার শো ছিল অজাতি সদরে। আমি একটু ব্রিফলি বলছি, কেন বলছি, এটা সময়টাকে ধরতে পারবে। মহেশানের শো, আমি বিজ্ঞাপনের ম্যাটারটা তখন তো ওই ফুল করে নিয়ে যাওয়া, তো আমি যে বিভাসদাকে লিখি, সেখানে লিখেছি সম্পাদনা ও নির্দেশনা বিভাস। এই তুমি আমার নাম দিচ্ছ না, না নাম দিও না, তুমি লেখো নান্দিবর পরিচয় ইয়ে। তখন আমার খুব কষ্ট, মানে এই বিভাসদা কি চাইছেন না, আমরা কি ভালো করতে পারছি না, তাই বিভাসের নাম, তখন আমি বিভাসদাকে বলি, যদি আপনার মনে হয় আপনি নাটকটা করে আপনার বদনাম হবে, তাহলে আমি আপনার নাম দেবো না। কিন্তু যদি আপনি মনে করেন না আমরা যেটা করছি, আপনি যেটা দেখাতে পেরেছেন, দেখিয়েছেন, সেটা খানিকটা অন্তত 80%ও আমরা গেছি, তাহলে আপনার নামটা আমরা দিতে চাই, কারণ দিলে লোকে আসবে। খানিকক্ষণ দাও
এই যে গাও বললেন এবং সত্য এই যে কথাগুলো হয়েছিল না, তারপর তাপস দাও এরকম ভাবে বললেন, খালেদ দা বলেছিলেন এই যুদ্ধ তো আমরা দেখিনি, আমাদের যুদ্ধ সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই, এই নাটক তোমরা খালেদ দা বলছেন। তাপস দাও সেটা খালেদ দার বন্ধু, তো খালেদ দার সঙ্গে তাপস দাও কিন্তু বিভাগ যা করছে তাপসের লাইফ করলেন এবং এই তাপস দা টিভিতে দাঁড়িয়ে তিনি একটা তাপসদার ইন্টারভিউ হচ্ছে সেই সময় আমাদের প্রসঙ্গটা তুলে। এরা কি কঠিন পরিশ্রম এবং কত টাকা জোগাড় করে এর একটা নাটক করবে। হ্যাঁ, তুমি কত টাকা জোগাড় করে এই যে পুরো ব্যাপারটা হলো, দর্শক তো খুব পছন্দ করেছে, দর্শক প্রচন্ড। এবং সেই সময় যে আমরা কনসার্ন ফর ক্যালকাটা বলে একটা উৎসব, কলকাতার সেরা উৎসব, তেমনি আমাদের এনএসডির উৎসব, তেমনি কলকাতায় কনসার্ন ফর ক্যালকাটা এটা করতেন রাকেশ সরকার, মানে অভিক সরকারের বউ রাকেশ সরকার। সেইখানে আমাদের নাটক সিলেক্ট করে আমরা টাকা পেলাম। হ্যাঁ, মানে সেই সময়ে বলছি প্রায় আমরা প্রোডাকশন কস্ট পেয়েছিলাম 60,000 টাকা। হ্যাঁ, আমাদেরকে দিয়েছিল। মানে এগুলো মানে গর্ব করে বলতে পারি। এবং বিশ্বাস করবে না, আমরা বেশ কয়েক মাসের মধ্যে নাটকটা সেলও হতো, খরচও আসতে শুরু করলো। আমরা সমস্ত টাকা যার ধার করেছিলাম সব রিটার্ন তো করে দিলাম, খুব ভালো হলো, চললো। তারপর আমরা এগুলো এত চাচ্ছি ব্যাপার না। একটা দিন তাপসদা খুব অসুস্থ, নাকতলার বাড়িতে তাপসদা আছে, থাকেন তো। একদিন মনে হলো যে তাপসদা একটু অসুস্থ, কিছু টাকা তাপসদাকে দেবো আমরা। তখন টাকা এসছে কিছু, মানে পাচ্ছি কিছু। তা একদিন 2000 টাকা নিয়ে সকালবেলায় পাঁচু গোপাল দিয়েছিল, তার স্কুটার ছিল, আর আমার তো ভোরবেলায় অফিস। আর পাঁচু তুমি যদি যাও আমি তাপসদার বাড়িতে দিয়ে আমি অফিস চলে বলে হ্যাঁ, পাঁচুকে নিয়ে বাইকে করে গেছি তাপসদার বাড়িতে। দরজায় এই নক করেছি, সঙ্গে সঙ্গে তাপসদা না দরজাটা আলতো করে ফাঁক করে আমরা দেখি ওর মায়ের 7টা বেজে গেছে, মানে সব ঘুমোচ্ছে, কাউকে ডিস্টার্ব করবে না, এসো বসুন। দেখি তাপসদা টেবিল ল্যাম্প জ্বালিয়ে একটা নতুন বিদেশি বই এসেছে লাইটের, এবং সেই লাইটের বইটা না, এবং কাগজ, মানে কাগজগুলো কাটা কাটা, মানে মাঝখানে গর্ত করে, মানে তার পেছনে একটা ইয়ে রয়েছে ছবি উঠছে। এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে বসে দেখো দেখো বলে ওই বইটা আমাদেরকে বোঝাতে শুরু করলো বিদেশে কত আধুনিক কী হচ্ছে সেটা বলতে বলতে কখন যে 9:30 বেজে গেল আমরা বুঝতেও পারলাম না। আমার অফিস যাওয়া হলো না, কিন্তু তাপসদা এইটা করলেন, মানে বোঝালেন, মানে এসব ভগবান। তারপর আমরা যখন চলে আসি তখন খামটা আমি দেখলাম এটা কী, আমি কিছু টাকা আমরা এনেছি আপনাকে দেবো, আপনার অফিস তো, তোমার টাকা আসছে। হ্যাঁ, কিছু কিছু, বাহ খুব ভালো, এটার করে টাকা তোমরা পাচ্ছে, এটা খুব ভালো, ঠিক আছে, আমার না দিলেও হতো, কিন্তু তোমরা দিচ্ছ, আমি আনন্দের সঙ্গে নিলাম। মানে এইরকম হয়েছে। তারপর তো আস্তে আস্তে টাকা পয়সা এলো, শো হচ্ছে, শো করছি। শিশির মঞ্চে একদিন অরুণ মুখোপাধ্যায় নাটকটা দেখতে এলেন। তার নাটকটা দেখার পর অরুণদা খুব প্রশংসা করলেন, কি করেছো তোমরা, দারুণ নাটক, কি ভালো হয়েছে, তোমরা এটা করছো না কেন? আর যে করছি তো, এটা ক্যান্সেল ডেট পেয়েছি একাডেমিতে একটা, কিন্তু করতে পারছি না। বলে কেন? আমি টাকা নেই। টাকা নেই, ঠিক আছে, কত টাকা লাগবে? আমি তখন তো ঘর ভাড়া কম, বিজ্ঞাপন কম, আমি 5,000 টাকা তো লাগবে, কালকে আমার ওখানে চলে এসো চেতনায়। ও অরুণ স্যার, চেতনায় চলে এসো। আমি এই কথাগুলো বলছি এই কারণেই, থিয়েটার কি ছিল। অরুণদা গেলাম, অরুণদা 5,000 টাকা দিয়ে দিল, এবং এবং আমরা একাডেমিতে শ্বেত সন্ত্রাস শো করলাম। তুমিও গেছিলে যেদিকে দেখেন শ্বেত সন্ত্রাসে অভিনয়, তুমি তো অভিনয় করতে, আপনি অভিনয় করতেন না তো? শ্বেত সন্ত্রাস করেছি, তখন সবাইকে করতে হয়েছে করতে, কারণ তখন থিয়েটারটা অন্যরকম ছিল। করতে গিয়ে একটা মজার ঘটনা, বলো বলো। যেদিনকে ফার্স্ট শো আমাদের বোধহয় গিরিশ মঞ্চে ফার্স্ট একাডেমিতে ফার্স্ট শো ছিল, তো আমি তো নার্সের একটা চরিত্র, না গিরিশ মঞ্চে, হ্যাঁ ফার্স্ট শো ছিল গিরিশ মঞ্চে, তো আমি একটা নার্সের চরিত্র করতাম। আমার ছেলেটা খুব ছোট ছিল বলে বড় কোনো চরিত্র উনি দেননি, ছোট একটা চরিত্র করতাম। তো এখন ওই বিদেশি নাটক তো
আমি ভাবছি যে ওরা কিরম ভাবে টুপি পরে তো জানি না। তো আমি গিয়ে বিভাসদার সামনে ছিলেন, তা বিভাসদাকে গিয়ে বললাম, বিভাসদা টুপিটা কিভাবে পরবো? বলে টুপিটা আচ্ছা আমি পরিয়ে দিচ্ছি, কিন্তু কাউকে বলো না যে ডিরেক্টর আমাকে টুপি পরিয়েছে। কি চড়ো সত্যি। একদম আমাদের সেই সময় বলছি তো। এবার একদিন রবীন্দ্র সদনের শো, হ্যাঁ। হ্যাঁ, শ্বেত সন্ত্রাস, হুম। শম্ভুদা আসবেন। আচ্ছা, শম্ভুদা এসছেন দেখতে। মানে মিত্র। হ্যাঁ, শম্ভুদা বাপরে। খুব স্নেহ করতেন তো। হ্যাঁ। শম্ভু মিত্র এসছেন দেখতে। অতএব বিভাসদা এলেন না সেদিন। ও ভয় এইসব তো একদম আছে ভয়। আবার। ভয় এলেন না, যাই হোক হ্যাঁ, ভয় বা হ্যাঁ, কিছুতে হ্যাঁ, হ্যাঁ, বা আসতে হ্যাঁ, পারেননি। হ্যাঁ। শম্ভুদা দেখে শরীর শেষে উচ্ছ্বসিত প্রশংসা। ওই রবীন্দ্র সদনের ভেতরে, স্টেজের ভেতরে একটা ছোট্ট ঘর, হুম, ওই ঘরে চা আনিয়ে দেওয়া হলো, চা খেলেন আর খেতে খেতে অসংখ্য কথা বললেন। কেন ভালো লেগেছে, কি হয়েছে, করতে করতে তো অনেকক্ষণ সময় চলে গেছে। এদিকে সেট, তখন তো নিজেরাই সেট খুলি, নিজেরাই লাগাই, নিজেরাই হুম। ট্রাঙ্ক লরিতে ভরি। তো ওই অন্যরা খুলছে, লাগাচ্ছে এবং ইয়েতে উঠছে। সমুদ্রকে আলটিমেটলি তারপর একটা ট্যাক্সি ডেকে দেওয়া হলো, সমুদ্র চলে গেলেন। আমরা ওই মালপত্র নিয়ে বেরোলাম। বেরিয়ে রবীন্দ্র সদনের গেট থেকে বেরিয়ে ওই যে ঠিক ওই মুখটায় দেখি তিনজন দাঁড়িয়ে আছেন। কে কে? অসিত মুখোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, সলিল বন্দ্যোপাধ্যায়। বাবারে। তিনজন দাঁড়িয়ে আছে। এতক্ষণ নাটক শেষ হয়ে গেছে কখন, হুম। তারা সেট নাটকটা গোছানো হচ্ছে। দেখেছেন, হুম। দেখে দাঁড়িয়ে আছেন। আপনারা দাঁড়িয়ে আছেন কিভাবে? তোমাদের সাথে কথা বলবো বলে, কি করে করলে এটা? আমরা তো ভাবছি এটা উৎপল দত্তের প্রোডাকশন দেখছি একটা। আরে শাবাশ। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি। আমরা কিছু করিনি, যা করেছেন বিভাসদা করেছেন। কিন্তু আমি এটা বলছি এই কারণে, শম্ভুদা রয়েছেন, ওরা ভেতরেও আসলেন না, কিন্তু শম্ভুদা যতক্ষণ রইলেন, চলে গেলেন, তারপর ততক্ষণ অব্দি রইলেন আমাদেরকে হুম। একটা মানে জানাবার জন্য তোমরা এবং ভালো আমাদেরকে করেছো। উৎসাহ বাড়ানোর জন্য। একটা ছোট্ট দল, তারাই কাজটা করেছে। কিভাবে তারা তো তখন তো একদম বড় বড় ইয়ে, হুম, এইভাবে থিয়েটার আমাদেরকে দিল। আমরা সেইটা পেতে শ্বেতসন্ত্রাস আমাদের পায়ের তলায় মাটি দিল, হুম, আমরা দাঁড়ালাম। হুম। তারপর শ্বেতসন্ত্রাস হলো, শ্বেতসন্ত্রাসের পর আমরা করছি, কাজ করছি। সলিল নাটক করলো, একটা দুটো এমন হলো, করছি। সেই সময় একজনের কথা উল্লেখ না করলে আমার অন্যায় হবে নান্দিপটের ইতিহাসে। সে হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায়। এই সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন ভিএসটি, ব্লাদির সুলতান টোবাকোর, হ্যাঁ, ম্যানেজার, মানে বিজ্ঞাপন টিজ্ঞাপন সবটা আচ্ছা, দেখার হুম, ম্যানেজার। তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে হুম, এবং প্রত্যেক হুম। কিছু দিনের খুব অল্প দিনের বন্ধুত্ব, কিন্তু এত বন্ধুত্ব। ও বললো, প্রকাশ তুমি একটা কাজ করো, তোমার পারবে, তুমি একটা ফেস্টিভ্যাল করো, পুরো স্পন্সর আমি করছি। আমি বললাম ফেস্টিভ্যাল, হ্যাঁ তা করা যায়। তখন তাহলে কি ফেস্টিভ্যাল করবো একটা ভাবি তো, কারণ যা হচ্ছে তা নয়। এবং তখন এগুলো সব বলতে আজকে দ্বিধা নেই। তখন নান্দিকার করতেন জাতীয় নাট্য মেলা, এবং তারা বলতেন যে বাংলায় ভালো কিছু হচ্ছে না, তাই বাইরে থেকে সব অন্যান্য প্রদেশ থেকে নাটক আসবে। আমার ওইটা একটা খুব অভিমানে লাগতো, বাংলায় কিছু হচ্ছে না, এই একটা অভিমান ছিল। পাল্টে একটা কিছু করব। তখন আমরা করলাম পদ্মা গঙ্গা উৎসব, দুই আচ্ছা। বাংলার নাটক নিয়ে 13 দিনের একটা ফেস্টিভ্যাল। বাপরে। 13 দিন রবীন্দ্র সদন এবং একাডেমি নিয়ে 13 দিন। আমি বলছি এইগুলো বলছি আমার মানে অনেকটা হয়ে যাবে, শেষ হবে না। ও আমি বলছি 13 দিনের ফেস্টিভ্যাল করলাম এবং সোমনাথ তার স্পন্সর করলো। খালি সোমনাথ একটাই শর্ত দিল, প্রকাশ যে করেই হোক শম্ভুদাকে আনতে হবে, উদ্বোধনটা শম্ভু মিত্রকে দিয়ে করিও। এবং সেই সময় এটা হচ্ছে 92 সেই সময় ও 12 লক্ষ টাকা দিয়েছিল আরে বাপ। 92-তে। এবং আনন্দবাজার পত্রিকায় কালার বিজ্ঞাপন, বড় ফুল পেজ বেরোতো পদ্মা উৎসব। বুঝতে পারছো কি, মানে আমরা কি পেজ সেই পাইনি। থিয়েটার করতে গিয়ে মানুষ এরকম তো এরকম মানুষ তখন এসে ছিল যায়। থিয়েটারে, এই যে বলছে থিয়েটারটা আস্তে আস্তে কতই হয়েছিল। এবং দিল, করলাম আমরা, ঠিক আছে হোক পদ্মা গঙ্গা উৎসব। এই নামটা দিয়েছিলেন, এই নামটা দিয়েছিলেন বিভাসদা, পদ্মা গঙ্গা উৎসব। আমরা দুই বাংলার নাটক করবো বলেছিলাম, তো উনি নাম দিলেন পদ্মা গঙ্গা উৎসব। তখন বাংলাদেশ থেকেও দল এলো। হ্যাঁ, বাংলাদেশ থেকে এলো নাসিরুদ্দিন ইউসুফ বা ঢাকা থিয়েটার, ওরা নাটক করলো। নাগরিক করলো, নাগরিক একটা আতাউর রহমান, আমাদের আলী জাকের, ওরা। এবং আমাদের থিয়েটার, তখন রাবেন্দু মজুমদার থিয়েটারটা ভেঙে গেছে,
একটা হচ্ছে ওই আমাদের ওনার নামটা ভুলে যাচ্ছি, তার থিয়েটার, আর এটা আমরা তাদেরটা নিয়েছিলাম। তাতে রবীন্দ্রনাথ খুব রেগে গেলেন, এবং যাই হোক আমরা ঠিক করলাম যে ওই সময় আমরা 4 জনকে সম্বর্ধনা দেবো, দুই বাংলার, এই বাংলা থেকে 2 জন, ও বাংলা থেকে 2 জন। এই বাংলা থেকে ঠিক করলাম যে আমার গুরু যেহেতু রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তাকে দেব, আর একজন অভিনেত্রী হিসেবে শ্যামলী মিত্রকে দেবো, আর ওপার বাংলা থেকে ফেরদৌসী মজুমদারকে দেবো, আর সেলিম আলদিনকে দেবো। আচ্ছা, আরে হ্যাঁ, হ্যাঁ, সব তো প্ল্যান করলাম, ঠিক আছে হবে। তো এবার তো সমুদার কাছে যেতে হবে, সমুদাকে উদ্বোধন না করলে তো দেবে না। সমুদার কাছে গেলাম, সমুদাকে গিয়ে বললাম যে এরকম ভেবেছি, হ্যান ত্যান এইসব করবো। বাহ, করো করো, ভালো। আর ভালো তো, কিন্তু আপনাকে উদ্বোধনটা করতে হবে। বলে আমি আমি কেন? বাংলা থিয়েটারে এই নাট্য উৎসবে উদ্বোধন করার মতো আর দ্বিতীয় ব্যক্তি নেই, আপনি পারেন এটা। তখন বলে না না, আমি কেন? আমি বললাম না, সত্যি আপনি আপনি করুন। ওই তারপর সন্ধ্যা কথা বলে যাচ্ছি, গল্প করে যাচ্ছেন, থিয়েটার নিয়েই কথা হচ্ছে, না কিন্তু একবারও বলছেন না যে আমি উদ্বোধন করবো। মহা মুশকিল। এবার হতে হতে কথা শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি, দরজার সামনে অব্দি তো আসতেন সমুদা, দরজাটা এই যে আমরা ওপারে আর সমুদ্র এপারে, দরজাটা বন্ধ করবেন। তখনও হ্যাঁ বলেননি। তখন আমি সমুদাকে বললাম, সমুদা তাহলে কি করবো, আপনার নামটা তাহলে রাখছি উদ্বোধক হিসেবে? না না, আমার নাম রেখো না। ভালো, আপনি যদি বলেন আপনি উদ্বোধন করবেন, তাহলে আমি স্পন্সর পাবো, আমাকে ভালো স্পন্সর দেবে বলেছে। হ্যাঁ, আমি কি অমিতাভ বচ্চন নাকি যে আমার জন্য বাংলা থিয়েটার স্পন্সর করবে? তখন আমি বললাম আপনি আমাদের থিয়েটারের অমিতাভ বচ্চন। এই বলে তোমরা তখন আমার গালে একটা থাপ্পড় মেরে বলে ঠিক আছে যাও, কিন্তু 15 দিন বাদে আসবে। হ্যাঁ, আমি হ্যাঁ এখন বলছি, কিন্তু 15 দিন পরে এসে আমার কাছ থেকে কেউ শুনবে, হ্যাঁ আসবে। আমরা বেরিয়ে চলে লাফালাম, একটা সিঁড়ি দিয়ে নামছি, আর মানে শুনবো। এবং সেই সময় যাবার আগে রুদ্রা বলছি, বিভাসদা, অরুণদা, অশোকদা, অসিতদা, এরা সব নাট্যসংগতি তখন হয়েছে, বলেছিলাম যে সমুদার উদ্বোধন করবে। ওরা তোমার বাড়াবাড়ি আমাকে বকলেন, ব্রহ্মমিত্র উদ্বোধন করবে তোমার উৎসবে, হয়ে গেছে না বলে বকলেন। কিন্তু শুম্ভমিত্র উদ্বোধন করলেন, এলেন, সে আসেননি, তার আগে 15 দিন পর গেলাম। 15 দিন পর যখন গেলাম, তখন আর ওনার জন্য আমি দই খেতে ভালোবাসতেন, 1 হাঁড়ি দই নিয়ে গেছি, তত রকমের মজা করেছি। তো গেছি, তার শম্ভুদা তখন বললেন যে দেখো আমরা থিয়েটার করি, মানে এটা একটা লেসন, আমি এই জন্য বলছি যে আমরা যে থিয়েটার করি কেন করি, কি পাই। দেখো এই থিয়েটার করে আমাদের ঠেলাওয়ালা টাকা নিয়ে চলে যায়, আমাদের যে লাইট দেয় সে টাকা নিয়ে চলে যায়, মেকআপ যে করে সেও টাকা নিয়ে চলে যায়, যে ইয়ে করে আমাদের আয়রন পোশাক ইস্ত্রি করে সেও টাকা নিয়ে চলে যায়, সবাই টাকা পায়। পায় না কে? অভিনেতারা, যারা এই নাটকটা খেটে খুঁটে 6 মাস ধরে খেটে তৈরি করলো, তাদের কপালে কিচ্ছু জুটলো না। আমরা হচ্ছি ভাগ চাষির দল। তো সেই সমুদ্র 15 দিন বাদে যেতে বলেছিলেন, গেলাম 15 দিন বাদে। 15 দিন বাদে গেলাম, আমি ছিলাম, সোমনাথ মানে সলিল নান্দির অভিযোগ করেছে, আর পাঁচু, এই 3 জন গেছিলাম। কথা বলতে বলতে উনি বললেন, আচ্ছা তোমরা যে এই যে নান্দিকার থেকে চলে এলে, তোমরা নিশ্চয়ই এমন কিছু ওখানে ঘটছিল যা তোমাদের পছন্দ হচ্ছিল না, অথবা এমন কিছু তোমরা করতে চাইছিলে যা সেখানে করে করতে পারছিলে না। সত্যি কথা বলতে কি, এর উত্তর আমরা মানে এই এতটা, এই যে একটা আয়নার সামনে যেন আমাদের দাঁড় করিয়ে দিল, একদম আয়নার সামনে। কেন আমাদের বলতে আপনি আর কি? আমি ছিলাম সলিল, সোমনাথ আর পাঁচু। আচ্ছা, তা আমরা দাঁড়িয়ে পড়লাম, এবার কি করবো, ওরা তো কেউ, আমি একটু মানে সমুদ্রের কাছে আমি খুব ফ্রি, মানে যেমনি তোমার সঙ্গে কথা বলছি একদম সমুদ্রের সঙ্গে ঠিক এইভাবেই কথা বলতাম। সমুদ্রকে বললাম, না সমুদ্র, আমরা তা আমরা জানি এই জন্মে আমরা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত হতে পারবো না, নান্দিকার করতে পারবো না, কিন্তু আমরা কোথাও না আমাদের দলটাকে সবাই এসছে এখানে, আমরা থিয়েটার তো আমরা মানুষ নিয়ে করি, আমরা সবাই মানুষের মতো যাতে সবাই ট্রিটেড হয়, ব্যবহারটা পায়, সেটা আমরা চাই, যেটা ওখানে একটু অসুবিধে হচ্ছিল। আমরা কোথাও মনে করছিলাম না আমরা মানুষ, এটা সবাই হলো ঠিক আছে, খুব ইয়ে করলেন আপনাদের। তারপর উনি ওই গল্পটা বললেন ভাগচাষী, তারপর বললেন আচ্ছা আমায় কি করতে হবে, ফিতে কাটতে হবে না প্রদীপ জ্বালাতে হবে? আরো না, প্রদীপ জ্বালাতে হবে। আর প্রদীপ জ্বালিয়ে আমি বলবো যে পদ্মাগঙ্গার নাট্য উৎসবের শুভ সূচনা হলো, এই তো। আর না না, আপনি কি বলছেন, আপনি আসবেন, কিছু না বললে হবে, সব দর্শকরা তো আপনার কথা শোনার জন্য অপেক্ষা করবে।
তখন না কি যে বলবো আমি এই যে বললেন একটু আগে এই কথাগুলো বলবেন বলে যা এ তো তোমাদের কাছে বলা যায় এ কি ওদের কাছে বলা যায় এবং এলেন এই কথাগুলোই বললেন এই প্রশ্রয়গুলো এই মানে প্রশ্রয়গুলোই আশীর্বাদের মতো কাজ আশীর্বাদে করে। এবং এই যে কথা এবং তারপরে শম্ভুদা এলেন এবং আরেকটা কথা বলি এইসব যে মানুষগুলোকে না আমরা হারাচ্ছি মানে এই ব্যবহারটা এই কালচারটাই চলে যাচ্ছে তা আমরা তো স্টেজ সাজিয়েছি দুটো চেয়ার বড় বড় সিংহাসনের মতো দুটো চেয়ার রেখেছি একটা শম্ভুদা একটা বিভাসদা বসবে হ্যাঁ আচ্ছা দুটো চেয়ার যাই হোক আমি তো শিশির মন্ত্রী তা আমি তো আসছে বিহাসদাকে বিহাসদা একবার তাহলে স্টেজটা একবার দেখিনি সব ঠিক আছে কিনা কারণ ঝাড় খাবো তার আগে দেখি বিহাসদা এলেন এসে দেখলেন দেখে এসে এটা কি দুটো চেয়ার কেন আমি একটা শম্ভুদা বলছেন একটা আপনি বের করো চেয়ার বড় চেয়ার বের করো তুমি শম্ভুদার পাশে আমাকে তুমি ওই বড় চেয়ার বলছো বের করো ওখান থেকে একটা টিনের চেয়ার নিয়ে এসো টিনের যে ফোল্ডিং চেয়ার সেটা কোণে একদম বিভাসদা ভাবা যায় না মানে এই যে একটা রেসপেক্ট আমি এটা বিভাসদার সঙ্গে যখন আমাকে কোনো উৎসবে আমাকে নিয়ে যায় না যে একসঙ্গে আর দুজনকেই সম্বর্ধনা দিচ্ছি আমি সেই সময় সবসময় এই কথাটা বলি যে আজকে খুব লজ্জা লাগছে কারণ আমি বিভাসদাকে দেখেছি বিভাসদা সমুদ্রের পাশে ইয়ে করেনি আর আমার কি মানে মূর্খামি যে আমি এখানে এসে বসছি এই জায়গাটা এগুলো পেয়েছিলাম আমরা থিয়েটার করতে বলছি এই যে বলছি না যে কতটা পাল্টেছে কিনা এইগুলো পাল্টেছে এই মানে একটা অন্যকে রেসপেক্ট দেওয়া অন্য বড়দেরকে ইয়ে করা এখন তো আমি এমন মানে আমাদের আগে থিয়েটার কেউ করতো না যেন আমি প্রথম যেন একটা থিয়েটার করছি দেখাচ্ছি এটা তো এসেছিল বলা সেই জায়গা থেকে এইগুলো হলো এবং ওই পদ্মগঙ্গা উৎসব হলো সেই উৎসব থেকে টাকা পেলাম আমরা নান্দিপট দাঁড়িয়ে গেল উৎসব করে এবং সেই উৎসবে আবার বলি আবার এই উৎসব নিয়েই বলতে হবে সেই উৎসবে এমন ঘটনা ঘটলো নাগরিক আমাদের ট্রেনকে কাউন্টার ওপেন হচ্ছে রবীন্দ্র সদনে নাগরিক থেকে খবর এলো যে তারা আসবে না টিকিট হয়ে গেছে আমাদের সমস্ত পাবলিসিটি হয়ে গেছে নাগরিক আসবে না কেন আসবে না ঢাকা থিয়েটার দুটো নাটক রাখা হয়েছে নাগরিকের কেন একটা নাটক না এই কথা কিছু নয় এই যে ভালো গুলো বললাম এবার খারাপ গুলো বলি থিয়েটার করতে গেলে আছে দেখবি এবং আমাদেরই মধ্যে কেউ তাদেরকে লাগিয়েছে কে নান্দিপট ছোট্ট দল ওরা ডাকছে চলে যাচ্ছ তাদের বন্ধু দল আমার এখানকার বন্ধু দল আমি নামগুলো বলবো না প্লিজ কিন্তু তারা লাগিয়েছিল তারা লাগালো এবং তারা বললো আসবো না আমার মাথায় হাত কি করবো শোয়ের কদিন আগে কাউন্টার করেছি 7 দিন আগে তার আগে আমার 2 মাস ধরে তার সঙ্গে কথা হয়েছে তাই পাবলিসিটি মেটেরিয়াল নিয়েছে ইয়ে করছে না তখন তো কতগুলো পৌঁছয়নি এই যে এত বড় বিজ্ঞাপনগুলো বেরোচ্ছে এত ইয়ে হচ্ছে নান্দিপটের সেখানে তো কষ্ট হচ্ছে এবং তারপর তারা তো বললেন তাই আসবেন না আমি কি করবো এইবার বলি এরা এই জন্য হচ্ছে তার পাশে প্রদীপ ঘোষ আবৃত্তিকার তিনি এসছেন তিনি আসছেন কেমন কেমন হচ্ছে কাউন্টারে একবার খোঁজ নিতে এসছেন খুব ভালোবাসতেন মানে আমি ভালোবাসা পেয়েছি এত লোকের হ্যাঁ যে সেই ও বললে কি হচ্ছে আনলাম যে এই নাগরিক আসবে না বলছে আসবে না তখন তো মোবাইল টোবাইল নেই বলে আচ্ছা দাঁড়াও আমাকে রাত্রিরে তুমি একটা ফোন করো আমি ওদের সঙ্গে রাতে যোগাযোগ করবো রাত্রে প্রদীপ ঘোষ ফোন করেছেন করে তাদেরকে রাজি করিয়ে আমাকে ফোন করে বলছে প্রকাশ রাজি হয়েছে কিন্তু আসবে হ্যাঁ তোমার চিন্তা করো না আসবে এবং আসলে খুব খারাপ ব্যবহার মানে ওরা অলরেডি একটা রিজার্ভ নিয়ে এসছেন যে নান্দিপটকে ইয়ে এবং এখানকার লোক মানে তারা ওকে ইয়ে করছে জানো তাদের উৎসবে এসছে আমি নামগুলো বলছি না নামগুলো বলবো না কিন্তু বেশ বড় মাপের তারা কারণ নান্দিপট কে হচ্ছেন এবং সেই সময় দেশে রিভিউ বেরিয়েছিল সেখানেও এই কথা বলেছিলেন নান্দিপট থিয়েটার কি করে জানি না কিন্তু উৎসবটা ভালোভাবে করেছে এরকম থিয়েটার কি করে জানি না কেন তার আগে তো আপনারা হয়ে গেছে তাতে কি বলেছেন তিনি রিভিউতে এবং বড় মাপের মানুষ আমি সেগুলো জবাব দিয়েছি নাম বলছি না কিভাবে জবাব দিয়েছি সেটাও বলবো এইবার তো নাগরিক আসবে না বলেছে মানে এইখানেই আমার না মানে রুদ্রদার চালাতেও ছিলাম একটু মানে বদবুদ্ধিগুলোও ছিল হ্যাঁ তা এইবার আমি আমার রুদ্রদার চালা আমি এটা বলি প্রকাশ আমি
প্রকাশদার ছাত্র তো আবার এগুলো চলে না। তা যেদিনকে আসবে নাগরিক, আমি সব দলকে বললাম, আমার প্রিয় যারা আমার বন্ধু বান্ধব দল, তোমরা একটা ফুলের বোকে নিয়ে আসবে, প্রত্যেক দল একটা করে ফুলের বোকে নিয়ে আসবে এবং শোয়ের শেষে নাগরিকের হাতে তুলে দেবে। হ্যাঁ, মানে শেষই হচ্ছে না। এইবার শো শেষ হয়েছে, তুমি চিন্তা করবে না, শো শেষ হয়েছে এবং শো দেখছে কে? সৌম্য মিত্র, সুনীল গাঙ্গুলি, পবিত্র সরকার, আবিরলাল মুখার্জি, এরা সব দর্শক। ওরা তো মানে ওইয়া এসছেন, সৌম্যদা এসছেন, ওরা তো ঘাবড়ে গেছে। যাই হোক, ওরা যেহেতু বিবলের স্টেজের দায়িত্ব ছিল, স্টেজ ম্যানেজমেন্টে, বিবলের সঙ্গে খারাপ ব্যবহার করলো, বিবল তো খুব রেগে ঠেকে গেল। আমি দাঁড়া, কিচ্ছু করিস না, দাঁড়া, সব করবো, সব হবে, একটু দাঁড়া, খালি রাগটাকে অন্যভাবে দেখাবো। আর শো শেষ হয়েছে, সৌম্যদা এসে ওদের হাতে ফুলের বুকে তুলে দিয়েছে। তারপর একের পর এক ফুলের বুকে, এইবার সামনেটা বিশ্বাস করবে না, রবীন্দ্র সামনেটা বাগান হয়ে গেল, ফুলের বাগান, প্রতিটা বুকে রেখে রেখে। হ্যাঁ, এবার আর দর্শকরাও সেই সময় করতালিতে ফেটে পড়ছে। মানে ওরা এইটা দেখে না এত লজ্জা পেয়ে গেল, মানে পুরো। তারপর আমি আমাদের যে ইয়েকে বললাম, আমাদের যে স্পন্সর সোমনাথকে বললাম, সোমনাথ আমাকে অপমান করেছে, আমাদের দলকে অপমান করেছে, এদেরকে একটা শিক্ষা দেবো। অন্য দলকে সব আমরা থাকতাম, খেতাম, এদেরকে আমরা ভালো একটা ককটেল পাঠিয়ে দেবো, তুমি এটা স্পন্সর করো। আরো মানে একদম। এবং আমরা ওদেরকে নিয়ে, ওই ছোট টিম ছিল 7-8 জনের, প্লাস আমরা, অরুণদাও গেছিলেন, অ্যাম্বারে নিয়ে গেলাম, খাও ভরপেট। সোমনাথ বলে প্রকাশ ঠিক আছে, মানে ও যেমনি করে তেমনি ভাবে হলো এবং হলাম। তারপর গিয়ে একটা এত বড় চিঠি লজ্জায় আমরা বুঝতে পারিনি, প্লিজ তোমরা ইয়ে করো না, আমরা তোমরা যখনই ডাকবে তখনই যাবো, হ্যান ত্যান। এইটা এইবার ওই যারা খুলেছিলেন তার কিছুদিন পরেই, এই বছরে 1992তেই বোধ হয়, না হ্যাঁ 1992 আমরা ফেস্টিভ্যাল করলাম ডিসেম্বরে, না তাহলে 1993তে দেব আমাদের গিরিশ ঘোষের 125তম জন্মদিন আমরা পালন করব। ওই সোমনাথ স্পন্সর, যা শিশির মঞ্চে বুক, গিরিশ ঘোষের উপর বক্তৃতা দেবেন সেই স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব, বক্তৃতা দিতে এলেন তিনি, আর গান গাইবেন কেতকী দত্ত। এই অনুষ্ঠানটা হলো, এবং তারপরে বলিদান সিনেমাটা ভিডিওটা দেখানো হবে, এই প্রোগ্রামটা। সেই তিনি এলেন, আমাদের ডাকে বক্তৃতা দিলেন গিরিশবাবুর ওপর, দিয়ে আমাদের দল সম্বন্ধে অফুরন্ত প্রশংসা করে গেলেন। প্রকাশদা সবসময় অন্য রকমের, যখনই কোনো ঝগড়া অশান্তি বা এরকম কোনো ঘটনা ঘটে, প্রকাশদা বলেন আর একটু ধৈর্য ধর না, আরে দেখো না কি হয়। তো এই যে গল্পটা আমরা এখন, এটা তো গল্প নয়, এটা ঘটনা, যে মানুষ যখন তোমার প্রতি বিরূপ হবেন, আমরা এগুলো এমনি মজা করে বলি, বা মানে অনেক সময় আমরা এগুলো মজা করে বলি যে আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি গোলাপ ছুঁড়ে মারবো। প্রকাশদা এটা সত্যি সত্যি করেছেন এবং করে মানে পুরো বিষয়টাকে জয় করেছেন, এই বিরূপ ব্যবহারটাকে, বিরূপ আচরণটাকে। কোথাও একটা এটা মানে আমার মনে হয়েছে যে এই গল্পটা যতটা মজাদার ততটাও শিক্ষারও বটে। মনে হচ্ছে যেন ঠাকুমার ঝুলির এই নিয়ে বসেছি আমরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমরা, আর সেই ঠাকুমার ঝুলির গল্প শুনতে বসেছি, কিন্তু একটাও গল্প নয়, এগুলো সমস্ত ফেলে আসা দিনের কথা প্রকাশদার।